গেল ৩ নির্বাচনের ক্ষতি সমন্বয় করে সুষ্ঠু ভোটের আশা ইসির। গণভোট ও সংস্কারের সুফল নির্ভর করছে দলগুলোর ওপর, বলছেন বিশ্লেষকরা। প্রশাসন একটি দলের দিকে ঝুঁকে পড়েছে। পাতানো নির্বাচনের সংখ্যা জামায়াতের। এনসিপিকে 10টি আসন দেওয়ার খবর অসত্য। 11 জানুয়ারি উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান। ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ, বলছে বিএনপি। সব ক্ষেত্রে গণতন্ত্র আনার প্রতিশ্রুতি নেতাদের। ডাকসু নির্বাচনে 39টি কেন্দ্রের মধ্যে 14টির ফল ঘোষণা। ভিপি পদে ছাত্রদল, জিএসএ এগিয়ে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। যুক্তরাষ্ট্রে যেতে এবার 2 ক্যাটাগরিতে জামানত গুনতে হবে সর্বোচ্চ 18 লাখ টাকা। ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ সহ 25 দেশ। এবং ভেন্যু সরানো নিয়ে আইসিসির চিঠির জবাব পেল বিসিবি। বিশ্বকাপের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস, আলোচনা চলমান। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি নাজমুস সাকিব এবং আমি তানজিলা খান মেম। গত 3টি একতরফা ভোটের ক্ষতি পুষিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার ও জনগণের আস্থা ফেরাতে কমিশন কাজ করছে বলে জানিয়েছেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নানামুখী চাপ ও চ্যালেঞ্জ মোকাবেলা করে সুষ্ঠু নির্বাচন আয়োজনে দেশি বিদেশি পর্যবেক্ষকদের সাহসী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি আশ্বাস দেন সর্বাত্মক সহযোগিতার। বিস্তারিত প্রতিবেদনে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য 30টি দেশের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন সহ 5টি আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া নির্বাচন পর্যবেক্ষণের জন্য নিবন্ধন পেয়েছে 81টি সংস্থা। বুধবার আগারগাঁওয়ের এনজিও বিষয়ক ব্যুরোর কনফারেন্স হলে 27টি সিভিল সোসাইটি সংগঠন নিয়ে গঠিত এএফডির আয়োজনে নাগরিক পর্যবেক্ষণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন শীর্ষক প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন দেশি বিদেশি পর্যবেক্ষকরা। নির্বাচনে পর্যবেক্ষকদের বিভিন্ন চ্যালেঞ্জের কথা বলেন বিদেশি পর্যবেক্ষকরা। I would also like to acknowledge the role of the Bangladesh Election Commission and the NGO Affairs Bureau in engaging with citizen observers, constructive cooperation between election management bodies and civil society. পরে অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচন কমিশন সানাউল্লাহ বলেন, বিগত 3 নির্বাচনের যে ক্ষতি হয়েছে সেগুলোকে সমন্বয় করে সম্মিলিতভাবে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে কমিশন। 2026-এ দাঁড়িয়ে আমরা যে প্রত্যাশাগুলো ব্যক্ত করছি যৌক্তিক প্রত্যাশা। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের একটা বিরাট ভ্যাকুয়াম হয়ে গিয়েছে। এই ভ্যাকুয়ামটার কারণে আমরা এখনো বলতে পারি 2008-এর আগে পড়ে আছি। এবারের নির্বাচনে মানুষের আস্থা ও প্রত্যাশা পূরণ হবার কথা ব্যক্ত করে ইসি সানাউল্লাহ বলেন, অনেক চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা আছে, তবুও ভালো নির্বাচন আয়োজন করবে কমিশন। গত 3টা নির্বাচনে, এই যে সাজানো নির্বাচনে বা বিতর্কিত নির্বাচনে, আনফরচুনেটলি একটা গুড নাম্বার অফ সিটিজেন অবজারভেশন অর্গানাইজেশনস যারা ইনভলভ ছিলেন এবং যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করে নাই মর্মে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, তাদেরকে আমরা নিবন্ধন দিতে পারিনি। 3 শতাধিক প্রতিষ্ঠান আমাদের কাছে অ্যাপ্লিকেশন করেছিল, তার মধ্য থেকে আমরা চূড়ান্তভাবে 81টা প্রতিষ্ঠানকে কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা দিতে পেরেছি। পর্যবেক্ষকদের নির্বাচন কমিশনের থার্ড আই হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, নীতিমালা মেনে সব কাজ সম্পন্ন করতে নাগরিক পর্যবেক্ষকদের সব ধরনের সহযোগিতা দেবে ইসি। হোসেন জাহিদ, এখন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের 3য় দিনের কার্যক্রম চলছে। এখন পর্যন্ত 11 জন আপিল দায়ের করেছেন। আগের 2 দিনে আপিল করা হয় 164টি। আপিলের প্রথম 2 দিন 164টি আবেদন জমা পড়ে। আপিল আবেদন গ্রহণ চলবে আগামী 9 জানুয়ারি পর্যন্ত। মনোনয়ন গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দাখিল করা আপিল 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত নিষ্পত্তি করবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে 20 জানুয়ারি। এদিকে ছোটখাটো ভুলের জন্য যাদের মনোনয়ন বাতিল হয়েছে আপিলে ফিরে পাওয়ার আশা করেন বিভিন্ন দলের প্রার্থীরা। এছাড়াও নিজ অঞ্চলে আপিলের সুযোগ পেলে হয়রানি কম হতো বলেও মন্তব্য করেন অনেকে।
10 তারিখে এটা হিয়ারিং হবে, ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী এটা গ্রহণ হয়ে যাবে। যেই ডিস্ট্রিক্টেরটা বা যেই বিভাগে করলেও শেষ হইতো, আমরা ময়মনসিংহ বিভাগে শেষ করে দিত, তাহলে আমাদের জন্য সুবিধা হইতো। আমাদের এলাকায় এটা যদি সমাধান করার মতো যদি একটা সিস্টেম থাকতো, তাহলে আমরা আজকে পঞ্চগড় থেকে হিমালয় কন্যা এত দূর থেকে আমাদেরকে আসে এখানে আপিল করার জন্য যে হয়রানিটা হচ্ছে, এটা অতীব দুঃখজনক একটা বিষয়। সরকার প্রস্তাবিত হ্যাঁ ভোটের পক্ষে জামায়াতের অবস্থান স্পষ্ট। তবে এই বিষয়ে বিএনপি স্পষ্ট করে কিছু না বললেও ঐকমত্য কমিশনে যেসব বিষয়ে একমত হয়েছে সেগুলো বাস্তবায়নে বিএনপি কাজ করবে বলে জানিয়েছে দলটি। তবে হ্যাঁ ভোট জয়ী হওয়ার পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনও জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সানি মৃধার প্রতিবেদন। তুমি হারাবার ব্যথা জানে পলাশির প্রান্ত। রক্তেরাঙা পলাশির মতো লাল হয়েছিল যার রক্তের রাজপথ, কি চেয়েছিল সেই আনাস। 24-এর একজন অকুতোভয় যোদ্ধা, একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে আমাদের সন্তানরা শহীদ হয়েছিল। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ কেমন হবে, রাজনীতিতে বিদ্যমান সব পক্ষ মিলে তার রূপরেখা আঁকতে এই ফরেন সার্ভিস একাডেমির আলোচনা পর্ব ছিল দীর্ঘ। কিছু দ্বিমত তো ছিলই, কিন্তু জরাগ্রস্ত এই রাষ্ট্রকে নতুনদের স্বপ্নের কাছাকাছি পৌঁছাতে এখানেই ঐক্যমত্যে আসে মৌলিক 48টি বিষয়। এর জন্য তৈরি দলিল জুলাই সনদে লিপিবদ্ধ হয় আগামীর বাংলাদেশে আর স্বৈরাচার ফিরবে না। এই সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষে থাকবে প্রাপ্ত ভোটের অনুপাতের সকল দল পক্ষের অংশগ্রহণ। ইচ্ছে মতো করা যাবে না সংবিধানে কাটাছেঁড়া। দুর্নীতি উপড়ে ফেলার জন্য প্রতিষ্ঠিত দুর্নীতি দমন কমিশন কাজ করবে সত্যি স্বাধীনভাবে, কারণ এই কমিশন নিয়োগে থাকবে সংসদের সকল দলের অংশগ্রহণ। দলীয় বিবেচনা নয়, মেধার ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে প্রশাসন পরিচালনাকারী কর্মকর্তাদের, কারণ সরকারি কর্ম কমিশনও হবে নির্দলীয়। একইভাবে নির্বাচন কমিশনের নিয়োগও হবে সকল দলের ঐক্যমত্যে। কিন্তু হাজারো ছাত্র জনতার লাশ, 20,000-এর বেশি আহতের রক্তে মারিয়ে আসা এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে যে গণভোট, সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোর অবস্থান কি? শুরুতে গণভোট জাতীয় নির্বাচনের আগে হওয়ার ব্যাপারে জামায়াত সহ 8 দল আন্দোলন করলেও পরবর্তীতে একই দিনে জাতীয় গণভোট মেনে নেয় তারা। তবে অভিযোগ আপত্তি থাকলেও হ্যাঁ ভোটের পক্ষে জামায়াতের অবস্থান স্পষ্ট। আমরা হ্যাঁ ভোটের পক্ষে তো অবশ্যই, যেহেতু আমরা সংস্কারের পক্ষে, আমরা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে। এটা জনগণের আকাঙ্ক্ষা বলেই আমরা হ্যাঁ ভোটের পক্ষে, জনগণ এটা চাই বলে আমরা হ্যাঁ ভোটের পক্ষে। তাহলে তো হবে না। এখন যদি কিন্তু বিএনপির অবস্থান কি? তারা কি গণভোটের পক্ষে প্রচারণা চালাবে? গণভোটের ব্যাপারে সচেতনতা তো পলিটিক্যাল পার্টির দায়িত্ব না, সরকারের দায়িত্ব সেটা। জুলাই সনদের মধ্যে অনেক কিছুতে আমাদের অবজেকশন আছে, আবার অনেক কিছুতে আমরা অ্যাগ্রি করেছি। যেগুলো অ্যাগ্রি করেছি অবশ্যই সেগুলো বাস্তবায়ন করবো আমরা। দলের নির্বাচনী যে ইশতেহার আছে, আমরা নির্বাচনী দলের যে প্রোগ্রাম আছে, এগুলো জনগণকে যাচ্ছে এবং সেটা প্রচার করছি আমরা। এই বিশেষজ্ঞকে প্রশ্ন করেছিলাম, রাজনৈতিক দলগুলো আন্তরিক না হলে কি গণভোটের কাঙ্ক্ষিত ফলাফল আসা সম্ভব? সেক্ষেত্রে রাষ্ট্র সংস্কারের যে স্বপ্ন, সেটা কতটা ঝুঁকিতে? হ্যাঁ ভোটে জয়যুক্ত হওয়াটা একটা অপরচুনিটি তৈরি করবে, কিন্তু হ্যাঁ ভোটে জয়যুক্ত হলেই যে সব কিছু একদম চেঞ্জ হয়ে যাবে তা না। তার পরবর্তীতে এটার বাস্তবায়ন, আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, আমরা আশা করছি তাদের আচার ব্যবহার, আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি আছে, সেইটাতে একটা পরিবর্তন হবে। যদিও সরকারিভাবে গণভোটের পক্ষে প্রচারণা চালাতে দেখা যাচ্ছে গান, তথ্যচিত্র ও ভ্রাম্যমাণ বিশেষ গাড়ির মাধ্যমে, কিন্তু এর মাধ্যমে গণভোটের গুরুত্ব কতটা প্রান্তিক মানুষের কাছে পৌঁছাবে তা সময় বলে দিবে। সানি মৃধা, এখন, ঢাকা। প্রশাসন একটি দলের দিকে ঝুঁকে পড়েছে অভিযোগ করে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে রাজধানীর বসুন্ধরা কার্যালয়ে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ শেষে এই আশঙ্কার কথা জানান তিনি। বলেন, আবারও পাতানো নির্বাচন হলে দেশ ধ্বংসের দিকে যাবে। এনসিপিকে 10টি আসন দেওয়ার খবর অসত্য জানিয়ে ডক্টর তাহের বলেন, 11 দলীয় জোটের নির্বাচনী আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা শিগগিরই দেওয়া হবে। এবারে নির্বাচনে ইইউ প্রতিনিধিরা সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে বলেও জানান তিনি।
যদি আগামী নির্বাচনটি অবাধ এবং সুষ্ঠু না হয়, নিরপেক্ষ না হয়, তাহলে ক্রাইসিস কিন্তু শেষ হবে না, ক্রাইসিস আবার নতুন করে তৈরি হবে এবং এটা আরও গভীরতর হবে। 1-2 সপ্তাহ ধরে বাংলাদেশে সরকার এবং আমাদের ল এনফোর্সিং অথরিটি যারা আছে, ইনক্লুডিং সেনাবাহিনী, যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে কিনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন উত্তরবঙ্গ সফর সামাজিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ। এতে দলের পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে রাজনীতি নয়, অর্থনীতি সহ সব ক্ষেত্রে গণতন্ত্র ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান বলেছেন, 1991 সালের নির্বাচনই ছিল ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। বিস্তারিত প্রতিবেদনে। দীর্ঘ 19 বছর পর 11 জানুয়ারি উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার এক বিজ্ঞপ্তিতে তারেক রহমানের সফরসূচি জানায় বিএনপি। তবে এই সফরের সঙ্গে নির্বাচনী সংযোগ নেই বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে দলটি। তারা বলছে, এই সফর সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের অংশ। এতে আচরণবিধি লঙ্ঘন যেন না হয় সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে বুধবারও গুলশান থানার নেতাকর্মীদের সাথে বৈঠক করেছেন তারেক রহমান। সকালে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রায় 2 ঘন্টার বৈঠকে ঢাকা 17 আসনের সামাজিক নিরাপত্তা, পরিবেশের বিভিন্ন সমস্যা সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন তারেক রহমান। গুলশানে যারা স্থায়ী বাসিন্দা বা ভোটার, সেগুলো ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারা বলেছেন যে এই সমস্যাগুলো ভোটাররা বলেছেন, সেগুলোর বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদেরকে বলেছেন যে কিভাবে ভোটারদেরকে দলের পক্ষ থেকে আশ্বস্ত করা যায়। এদিন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জাতীয় প্রেস ক্লাবে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সব ক্ষেত্রেই গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিএনপি। আমাদেরকে সোলজার হতে হবে অর্থনৈতিক উন্নয়নে, বাংলাদেশ গড়ার সৈন্য হয়ে যেতে হবে। তাহলে জিয়াউর রহমান সাহেবের স্বপ্ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন, তারেক রহমান সাহেবের রূপরেখা, আমরা সকলে মিলে সম্মিলিতভাবে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ করতে পারবো। আলোচনা সভায় দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, 31 দফা সংস্কার প্রস্তাবের উপর ভিত্তি করেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার প্রণীত হবে। 31 দফা সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি। নির্বাচনী ইশতেহারেও মূলত এই সব উপাদানকে ভিত্তি করে ইশতেহার তৈরি হবে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। এই মুহূর্তে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। রোজ, জানতে চাই যে আজ কারা আসবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে, এবং যেহেতু তিনি 11 তারিখ উত্তরবঙ্গে সফরে যাচ্ছেন, সেটা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? সাকিব, মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকেই কিন্তু এই বিএনপি চেয়ারপারসনের যে রাজনৈতিক কার্যালয় রয়েছে গুলশানে, তিনি নিয়মিত সেখানে অফিস করছেন এবং আজও ঠিক সকাল 11টায় তিনি এই অফিসটিতে প্রবেশ করেন এবং আমরা দেখেছি যে শুরুতেই তিনি ঢাকা 17 আসন থেকে তিনি নিজেই লড়ছেন। তো সেই ক্ষেত্রে তিনি আজ দ্বিতীয় দফার মতো যে থানা বা অঙ্গ সহযোগী সংগঠনগুলো রয়েছে সেই নেতাকর্মীদের সাথে নির্বাচনী কার্যক্রম নিয়ে বৈঠক করেছেন। সকাল 11টায় প্রথম ধাপের যে বৈঠকটি রয়েছিল সেটিতে আপনি জানেন যে তিনি আসলে সারা বাংলাদেশে নির্বাচনী প্রচারণার অংশগ্রহণ করার কারণেই মূলত নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে বা কী ধরনের সমস্যা রয়েছে সেই ধরনের বিষয়গুলো আলোকপাত করেছেন, যেটি আমরা শুনেছি। এখন ঠিক কিছুক্ষণ আগেই প্রবেশ করেছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রবেশ করেছেন, আমরা দেখেছি যে রাশেদ খানও প্রবেশ করেছেন। তো এখন মূলত গণ অধিকার পরিষদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানের বৈঠক রয়েছে এবং আপনি জানেন যে নিয়মিতই আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সুধী সমাজের প্রতিনিধি, ব্যবসায়ীবৃন্দরা নির্বাচন সামনে রেখে নানা ধরনের আলোচনা
চলছে এবং তিনি মূলত এই অফিসটি থেকেই সাংগঠনিক কার্যক্রম যে রয়েছে দলীয় সেই সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন। তো আসলে এখনকার বৈঠকটা মূলত গণ অধিকার পরিষদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্বাচনী সমঝোতা বা নির্বাচন কেন্দ্রিক যে কার্যক্রম রয়েছে সেই ধরনের বিষয়টি আলোকপাত করা হবে, সেটি আমরা জানতে পেরেছি। তো মূলত আসলে এখন পর্যন্ত আমাদের কাছে এই সংবাদটি রয়েছে এবং ক্রমেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসছেন, আমরা সেটি লক্ষ্য করছি। তো এই বৈঠক শেষে আসলে জানাতে পারবো যে আসলে সিদ্ধান্তগুলো কি। সাকিব, এই ছিল আপাতত আমার কাছে এখান থেকে সর্বশেষ। সাব্বির রোজ যুক্ত ছিলেন গুলশানের বিএনপির কার্যালয় থেকে, সেখান থেকে জানাচ্ছিলেন সবশেষ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জোকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার 22 ঘন্টা পরও শেষ হয়নি গণনা। এখন পর্যন্ত 39টির মধ্যে মাত্র 14টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ছাত্রদল এবং ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জোবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব 250 ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবির সমর্থিত অদম্য জোবিয়ান ঐক্য প্যানেল এর ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম। যদিও জিএস ও এজিএস পদে এখনও পর্যন্ত এগিয়ে আছেন ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। একইভাবে বেশিরভাগ সম্পাদকীয় ও সদস্য পদেও এগিয়ে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। জোকসু নির্বাচনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে সব পক্ষের প্রার্থী, কেন্দ্রীয় পোলিং এজেন্ট, পর্যবেক্ষক এবং গণমাধ্যম কর্মীদের সামনে গণনা চলছে। রাতভর নানা জটিলতার পর ওএমআর মেশিনেই চলছে জোকসু নির্বাচনের ভোট গণনা। এখনো পর্যন্ত ফলাফলে ভিপি পদে গিয়ে ছাত্রদল, ছাত্র অধিকার ও সাধারণ শিক্ষার্থী সমন্বয় ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল এবং জিএস ও এজিএস পদে এগিয়ে ছাত্র শিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান ঐক্য। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তৌহিদুল তারেক। তারেক, জানাবেন যে এখন পর্যন্ত কয়টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হলো এবং কে গিয়ে আছেন পূর্ণ ফলাফল, এবং পূর্ণ ফলাফল পেতে কতক্ষণ লাগতে পারে? সাকিব, আপনি শুরুতে যে বিষয়টি উল্লেখ করেছেন যে অনেকক্ষণ যাবতই কিন্তু এই জকসু নির্বাচনের যে কার্যক্রম সেটি চলছে, কারণ আপনি জানেন যে গতকাল ভোট কাস্টের পর এরপর কিন্তু 5 ঘন্টা যান্ত্রিক ত্রুটির কারণ দেখিয়ে কিন্তু ভোট গণনা শুরু হয় 5 ঘন্টা পর, এবং এখন পর্যন্ত কিন্তু সেই গণনা চলছে। এবং সেই গণনার যে আমরা গতি, সেই গতির দিকে যদি বলতে চাই যে এতক্ষণ পরে মাত্র 39টি কেন্দ্রের মধ্যে কিন্তু 14টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে, এবং সেই ফলাফল অনুযায়ী আমরা যদি উল্লেখ করি যে ভিপি পদে ছাত্রদল এবং ছাত্র অধিকার পরিষদের যে সম্মিলিত প্যানেল, সেই প্যানেলের রাকিব কিন্তু এগিয়ে আছে বলা যেতে পারে 250 ভোটের ব্যবধানে। এখানে একটি হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বলা যেতে পারে। একই সাথে এজিএস পদেও কিন্তু বেশ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে শিবির প্যানেল এবং ছাত্রদল, ছাত্র অধিকার আন্দোলনের যে প্যানেল রয়েছে সেই প্যানেলের মধ্যকার। এবং তবে জিএস এবং এজিএস পদে শিবির এগিয়ে থাকলেও ভিপি পদে কিন্তু এগিয়ে আছে রাকিব। তবে কতক্ষণ লাগতে পারে সেই প্রশ্নের জবাব আসলে এখনো দেওয়া সম্ভব না, কারণ যে গতি আমরা দেখছি সেটা বলা যেতে পারে যে রাত পেরিয়ে যেতে পারে, এমনও কিন্তু শোনা যাচ্ছে। এবং একই সাথে যে বিষয়টি উল্লেখ করতে চাই যে ভেতরে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে এখানে বাইরে থেকেও কিন্তু যে স্ক্রিন লাগানো হয়েছে, সেই স্ক্রিনে কিন্তু বাইরের অনেক শিক্ষার্থীরা এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন এই জকসু নির্বাচনে তারা কিন্তু এখানে ফলাফল পর্যবেক্ষণ করছেন। এবং বলা যেতে পারে যে এই অন্যান্য যে ছাত্র সংসদ যে নির্বাচনগুলো হয়েছে, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফলাফল ঘোষণার ক্ষেত্রে সময়ের যে বিষয়টি সেটি হয়তো ভিন্ন কোনো বিষয় হবে না। মোটামুটি একটি ভালো সময় পার হওয়ার পরে হয়তো আমরা এই ফলাফল জানতে পারবো বলে মনে হচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ। জোকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন তৌহিদুল তারেক। দীর্ঘ 1 বছর আটকে থাকার পর
ব্যবসায়ী ও করদাতাদের কাছ থেকে নেওয়া অগ্রিম ভ্যাট ও কর ফেরত দেওয়া শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। অনলাইন রিফান্ড সিস্টেম উদ্বোধনের প্রথম দিনে 3 করদাতার অ্যাকাউন্টে ফেরত দেওয়া হয়েছে প্রায় অর্ধ কোটি টাকা। ভোগান্তি কমাতে ও দ্রুত অর্থ ফেরত দিতেই এই উদ্যোগ বলে জানান এনবিআর চেয়ারম্যান। আরও জানাচ্ছেন নাইম কামাল। নিয়ম অনুযায়ী আমদানি পর্যায়ে ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম মূল্য সংযোজন কর বা ভ্যাট নেয় এনবিআর। হিসেব শেষে তা ফেরত দেয় সংস্থাটি। কিন্তু গত 1 বছরের বেশি সময় ব্যবসায়ীদের কোনো ভ্যাট রিফান্ড দেয়নি সংস্থাটি। এনবিআর তথ্য বলছে এখন পর্যন্ত ব্যবসায়ীদের আবেদনের বিপরীতে রিফান্ড হিসেবে আটকে আছে প্রায় 4,000 কোটি টাকা। এর মধ্যে ভ্যাট 1,500 কোটি টাকা আর আয়কর জমা 2,500 কোটি টাকা। তবে দীর্ঘ সময় পর হলেও ব্যবসায়ীদের সুখবর দিল এনবিআর। রিফান্ডে আটকে থাকা অর্থ ফেরত দেওয়া শুরু করেছে সংস্থাটি। তবে এবার কাগজের হিসেবে নয়, অর্থ ফেরত দেওয়া হচ্ছে অনলাইন সিস্টেমে। প্রথম দিনেই 3 করদাতার অ্যাকাউন্টে ফেরত দেওয়া হয়েছে প্রায় অর্ধ কোটি টাকা। দীর্ঘদিন রিফান্ডের একটা বিষয় নিয়ে জটিলতা ছিল স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। এনবিআর চেয়ারম্যান বলছেন, ব্যবসায়ীদের সুবিধার্থেই এই ভ্যাট রিফান্ড সিস্টেম চালু করেছে এনবিআর। আমরা খুব দ্রুত এনবিআর এ যতগুলো কাজ আমরা করি প্রত্যেকটা কাজকে ডিজিটাইজ করতে হবে, যাতে করে এই রেকর্ডগুলো আমরা ক্যাপচার করতে পারি, এভিডেন্সগুলো আমরা দেখতে পারি, অ্যানালাইসিস করতে পারি এবং সঠিকভাবে সিদ্ধান্তগুলো নিতে পারি। ভ্যাটেরটা সাকসেসফুলি করার পরে আমরা ইনকাম ট্যাক্সেরটা করবো। এটা জটিল হওয়ার কোনো কারণ নাই। ট্যাক্স পেয়ার তার নিজের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিবে, সেটা আমাদের রেকর্ডে থাকবে। ট্যাক্স পেয়ার নিজেই শুধুমাত্র আমি রিফান্ড চাই বাটনে ক্লিক করলে ওনার কাজ শেষ। রাজস্ব খাতে শৃঙ্খলা ফেরাতে আগামী অর্থ বছরে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করার কথা জানান এনবিআর চেয়ারম্যান। যদি আমরা এগুলোকে প্রমোট করতে পারি যে আমাদের নিজেদের লোকেরা কাজ করবে, অনেক অনেক সুবিধা। কারণ আমি তাকে হাতের কাছে পাবো, প্রবলেম হলে তাকে বলবো যে এটা এখনই সলভ করো। কিন্তু যখনই আমি বিদেশি ভেন্ডরদের দ্বারা এটা করব, এটা কিন্তু খুবই কঠিন, অনেক টার্ন অ্যারাউন্ড সময় কিন্তু অনেক বেশি লেগে যায়। রিফান্ড সিস্টেম অনলাইন করার ফলে কোনো কর কিংবা ভ্যাট দাতাকে আর ভ্যাট কার্যালয়ে যেতে হবে না। নিজ প্রতিষ্ঠান, অফিস কিংবা বাসায় বসে আবেদন করলেই অর্থ পৌঁছে যাবে আবেদনকারীর উল্লেখিত অ্যাকাউন্টে। নাইম কামাল, এখন, ঢাকা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে ফেলানি সহ বাংলাদেশি নাগরিক হত্যা, নির্যাতন, গুম, পুশিনের বিচার দাবিতে সমাবেশ করেছে মানবাধিকার সংগঠন অধিকার। সকালে প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে বক্তারা সীমান্তে বাংলাদেশি নাগরিকদের উপর নিপীড়ন, নির্যাতন এবং হত্যা বন্ধের দাবি জানান। তারা বলেন, বিএসএফ এর হাতে হত্যা এবং নির্যাতনের শিকার পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে। এ সময় ভারতীয় শাসক গোষ্ঠীর আগ্রাসী ভূমিকার প্রতিবাদ জানানোর পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিও জানান বক্তারা। সমাবেশে নির্যাতিত পরিবারের সদস্য, মানবাধিকার কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। জাতীয় নির্বাচন ঘিরে উত্তপ্ত ভোটের মাঠ, পিছিয়ে নেই নারীরাও। নারীদের ভোট পরিবর্তন করতে পারে সমীকরণ। বগুড়ার নারী ভোটাররা বলছেন, সহিংসতা বিশৃঙ্খলা নারীদের ভোটে অংশগ্রহণে অনাগ্রহের কারণ। এছাড়া নারীরা উন্নয়নে কাজ করবেন, ভূমিকা রাখবেন নিরাপত্তা, ন্যায্য মজুরি ও নারী শিক্ষা উন্নয়নে। এমন নেতৃত্ব চান ভোটাররা। মাজেদুর রহমানের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার মোট ৩০ লাখ ভোটারের বেশিরভাগই নারী। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে নারী ভোটারদের রাজনৈতিক সচেতনতা কম থাকায় ভোট প্রদান করেন পরিবারের পুরুষ সদস্যের পরামর্শে। নারীর অগ্রযাত্রায় বাড়াতে হবে তাদের রাজনৈতিক সচেতনতা। ভোট প্রদান করতে হবে নিজ মতামতের ভিত্তিতেই, তবেই নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে বলে জানান সচেতন নারী ভোটাররা। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের রাজনৈতিক যে সচেতনতা তৈরির যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটাই আসলে কখনো তৈরি হয়নি। বাংলাদেশের নাগরিকদের অধিকারগুলো কি কি, সংবিধানে আমাদের আইন কানুন কি কি, এইগুলো যদি আমরা জানতে পারি প্রথমে, তাহলে এটা হচ্ছে শিক্ষার একটা আলো আসবে। নির্বাচনে নারীদের ভোট পরিবর্তন করতে পারে সমীকরণে, তবে ভোট কেন্দ্রিক সহিংসতা ও বিশৃঙ্খলা নারীদের ভোটে অংশগ্রহণ অনাগ্রহের কারণ বলছেন ভোটাররা। বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হয়, হট্টগোল, মারামারি, হানাহানি এগুলো সৃষ্টি হয়, যার কারণে মূলত হচ্ছে নারীরা একটু বাইরে যেতে ভয় পায়। যারা হচ্ছে ভোটে নির্বাচিত হয়, তারা ভোট শেষ হবার পরে তারা নারীদের কথা চিন্তা করে না, নারীদের কথা তারা আর ভাবে না। এই জন্যই নারীদের নিজেদের রাজনৈতিক চর্চা করা দরকার।
নারীর উন্নয়নে কাজ করবেন, ভূমিকা রাখবেন নিরাপত্তা, ন্যায্য মজুরি ও নারী শিক্ষার উন্নয়নে, এমন প্রার্থী চান ভোটাররা। এছাড়া টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সমাজের সব স্তরে মানুষের সমান অধিকার নিশ্চিতের দাবি তাদের। সেই হোক নাকি আমি বলি যাতে হচ্ছে অন্তত আমরা যারা নারী উদ্যোক্তা আছি তারা আমাদেরকে নিয়ে যাতে একটু চিন্তা ভাবনা করে। ভালো নেতৃত্ব একটা ভালো ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করে দেয় এবং আমরা আশা করি এমন একজন নেতৃত্বকে আমরা পাবো, নেতাকে পাবো যে নারীদের ব্যবসায়িক ক্ষেত্রে অবশ্যই সহায়ক হবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া নারী ভোটার রয়েছে 15 লাখের বেশি। মাজিদুর রহমান, এখন বগুড়া। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক চট্টগ্রাম পোর্ট শাখা থেকে 25 কোটি টাকার ঋণ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তার স্ত্রীসহ 36 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুদকের দায়ের করা মামলায় চার্জশিট গ্রহণ করে এই আদেশ দেন মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম। মামলায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সহ কর্মকর্তারাও আসামির তালিকায় আছেন। 5 আগস্টের পর থেকে আসামিরা পলাতক রয়েছেন। দুদক জানায় সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিট লিমিটেডের এক কর্মকর্তাকে ব্যবসায়ী সাজিয়ে ভীষণ ট্রেডিং নামে একটি কাগজে প্রতিষ্ঠানের মালিক করা হয়। পরে জাল কাগজপত্রের মাধ্যমে চট্টগ্রাম বন্দর শাখা থেকে ভোগ্যপণ্য আমদানির নামে এ ঋণ নেওয়া হয়। এ টাকা বিদেশে পাচার করেন আসামিরা। যুক্তরাষ্ট্রের ভিসা পেতে এবার গুনতে হবে বিশাল অঙ্কের জামানত। ট্রাম্প প্রশাসনের বিতর্কিত ভিসা বন্ড তালিকায় এবার যুক্ত হলো বাংলাদেশ সহ 25টি দেশ। এর ফলে ব্যবসা কিংবা ভ্রমণের উদ্দেশ্যে B1 ও B2 ভিসা পেতে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের সর্বোচ্চ 18 লাখ টাকা পর্যন্ত জামানত দিতে হবে। আগামী 21 জানুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে এই নিয়ম। যুক্তরাষ্ট্র থেকে আরো জানাবেন আব্দুল আহাদ। অভিবাসন প্রত্যাশীদের স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ আরও কঠিন ও ব্যয়বহুল হয়ে উঠল বাংলাদেশিদের জন্য। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের ভিসা বন্ড বা জামানত বাধ্যতামূলক এমন তালিকায় নতুন করে আরও 25টি দেশের নাম যুক্ত করেছে, যেখানে বাংলাদেশ সহ আফ্রিকা ও লাতিন অঞ্চলের দেশগুলো অন্তর্ভুক্ত আছে। এ নিয়ে তালিকায় মোট দেশের সংখ্যা এখন 38টি। ট্রাম্প প্রশাসনের দাবি, যেসব দেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে থেকে যাওয়ার প্রবণতা বেশি, মূলত তাদের ওপর নিয়ন্ত্রণ আনতেই এই কড়াকড়ি। পররাষ্ট্র দপ্তরের নতুন নির্দেশনা অনুযায়ী ব্যবসা ও পর্যটন বা B1 B2 ভিসার ক্ষেত্রে কার্যকর হবে এই বন্ড। আবেদনকারীর প্রোফাইল ও সাক্ষাৎকারের ভিত্তিতে 5,000, 10,000 কিংবা $15,000 পর্যন্ত জামানত নির্ধারণ করা হবে। ট্রেজারি বিভাগের অনলাইন প্ল্যাটফর্ম pay.gov এর মাধ্যমে জমা দিতে হবে অর্থ। ভিসা প্রত্যাখ্যান হলে বা ভ্রমণকারী নির্ধারিত সময়ে নিজ দেশে ফিরে এলে এই জামানত ফেরত পাবেন। তবে কেউ ভিসার শর্ত লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রে থেকে গেলে তার পুরো অর্থই কেটে রাখবে মার্কিন সরকার। 2026-এর শুরুতেই ট্রাম্প প্রশাসনের এমন কঠোর অভিবাসন নীতি শুধু বাংলাদেশের নয়, বরং দক্ষিণ এশিয়ার ভ্রমণকারীদের মধ্যেও সৃষ্টি করেছে গভীর উদ্বেগ। মধ্যবিত্ত, পর্যটক ও ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের জন্য এই নিয়ম বড় এক প্রতিবন্ধকতা বলে মনে করা হচ্ছে। বিশেষ করে সপরিবারে ভ্রমণের খরচ এখন নাগালের বাইরে চলে যাওয়ার শঙ্কায় ভিসা প্রত্যাশীরা। আব্দুল আহাদ, এখন যুক্তরাষ্ট্র। ভেন্যু পরিবর্তনের দাবিতে বিসিবির দেয়া চিঠির জবাব দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ICC। তারা জানিয়েছে বাংলাদেশের দাবিগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে টুর্নামেন্ট বাংলাদেশ দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে ICC কেমন নিরাপত্তা দেবে সেটি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। নোমান আবদুল্লাহর প্রতিবেদন। ভারতীয় উগ্রবাদীদের কাছে হার মেনে বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমানকে IPL থেকে বাদ দেওয়ার পর থেকেই পুরো দলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠে বিসিবি। তারই প্রেক্ষিতে T20 বিশ্বকাপ খেলতে ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে ICC-কে চিঠিও দেয় ক্রিকেট বোর্ড।
দুদিন পর অবশেষে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার জবাব পেয়েছে বিসিবি। তাতে পরিষ্কারভাবে আইসিসি জানিয়েছে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের উত্থাপিত দাবিগুলোকে গুরুত্বের সঙ্গে দেখছে তারা। একই সঙ্গে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ যেন নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারে সেটিও নিশ্চিত করবে আইসিসি। তবে ভারতে নয়, শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ নিরাপত্তা চায় বিসিবি। ইনশিওর করার জন্য তো আমরা বসছি যে আসলে ক্রিকেটের নিরাপত্তা আইসিসি কিভাবে দিতে চায়, আমরা কিভাবে বুঝে নিব, এবং আমরা যে স্ট্যান্ডটা নিয়েছি না খেলার সেটা তো বুঝে শুনে আমরা নিয়েছি, তো সেটা কতটুকু ফুলফিল হবে। তার আগে আবার একটা ইস্যু দাঁড়িয়েছে মুস্তাফিজের ইস্যু, যেটা তার নিরাপত্তার জন্য আয়োজকদের স্বয়ং জানিয়েছে তারা নিরাপত্তা দিতে পারবে না। তো এখন যদি আবার তারা বড় নিরাপত্তা দেবে, সেটা এনশিওর করার জন্য আইসিসি কি পদক্ষেপ নেয় সেটা অবশ্যই আমাদেরকে পর্যালোচনা করতে হবে। ভেন্যু পরিবর্তনের দাবিতে বিসিবির অটল অবস্থানের বিপরীতে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো দাবি করে ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, অন্যথায় কাটা যাবে পয়েন্ট। আইসিসি নাকি দিয়েছে এমন আলটিমেটামও, তবে বিসিবি সাফ জানিয়ে দিয়েছে এ ধরনের কোনো চিঠি পায়নি তারা। নোমান আব্দুল্লাহ, এখন, ঢাকা। শেষ করছে এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। গেল 3 নির্বাচনের ক্ষতি সমন্বয় করে সুষ্ঠু ভোটের প্রত্যাশা ইসির। গণভোট ও সংস্কারের সুফল নির্ভর করছে দলগুলোর উপর, বলছেন বিশ্লেষকরা। প্রশাসন একটি দলের দিকে ঝুঁকে পড়েছে। পাতানো নির্বাচনের সংখ্যা জামায়াতের। এনসিপিকে 10টি আসন দেওয়ার খবর অসত্য। 11 জানুয়ারি উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান। ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ, বলছে বিএনপি। সব ক্ষেত্রে গণতন্ত্র আনার প্রতিশ্রুতি নেতাদের। এবং যোগসু নির্বাচনে 39টি কেন্দ্রের মধ্যে 14টির ফল ঘোষণা। ভিপি পদে ছাত্রদল, জিএসএ এগিয়ে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। এই ছিল এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/echontv।